হ্যাঁ, চলো। ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। এক্সামের আজকে আবার এক্সামের ডেট এক্সটেন্ড হলো। ঠিক আছে, আমাদের প্রিপারেশনে আরও কিছুদিন টাইম এক্সট্রা পাওয়া গেলো বোনাস হিসাবে। তো বেস্ট যারা এখনো প্রিপারেশন শুরু করেনি তার জন্য বেস্ট। স্পেশাল এমসিকিউ সিরিজ তো আছে সঙ্গে। আম, যে এক্সামের সিলেবাস অনুসারে প্রতিটা এক্সামের সিএইচও হোক আর নার্সিং অফিসার প্রতিটা এক্সামের সিলেবাস অনুসারে সবগুলা সিলেক্টেড কন্টেন্ট থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করা। আর মেন ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন থেকে রেশনালটা ইম্পর্টেন্ট। সবসময় একটা জিনিসে আমি ফোকাস করি যে রেশনাল ওয়াইজ যাতে কোশ্চেনগুলো সলভ করা হয়। কোশ্চেন রেশনাল ওয়াইজ সলভ করলে অ্যাকুরেসি বাড়ে, ভুল হওয়ার চান্স কম থাকে। তো আজকে স্পেশাল সিরিজ ডে 17 স্টার্ট করছি। কি কি কোশ্চেন আছে দেখো, কোশ্চেন পড়ো, তারপরে কোশ্চেন আনসার করার ট্রাই করো। ঠিক আছে, এখন থেকে কোশ্চেন ট্রাই করলে এক্সামের মধ্যে কোশ্চেন রিড করা একটা টেকনিক। তো কোশ্চেনে কি আছে দেখো। Name of the tissue which is widely and abundantly distributed in human body. Connective tissue, cartilaginous, limb, muscular tissue. এলিমিনেট করো, যদি প্রবলেম হয় এলিমিনেট করো। 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, তারপর ফাইনান্স এলিমিনেট করো। এলিমিনেট সবচেয়ে বেস্ট প্রসেস। কোনটা? লিম্ব, কার্টিলেজিনিয়াস, কি লেখা আছে? টিস্যু। ঠিক আছে, কোনটা? কার্টিলেজিনিয়াস লিম্ব কি টিস্যু আন্ডারে? তো কোনটা? এই দুইটা, যদি এখানে দুইটাই অপশন দেওয়া থাকে কোনটা? এটা কোনটা? কানেক্টেড না মাসকুলার? কোনটা? আচ্ছা, এই যে টিস্যু, এই যে টিস্যু মিন্স গ্রুপ অফ সেল। টিস্যু গ্রুপ অফ টিস্যু organ, group of organ system, human body. ঠিক আছে, তো এই যে সেল থেকেই কি হয়? টিস্যু হয়। তো টিস্যু টোটাল 4টা ক্যাটাগরি টাইপস। ঠিক আছে, এপিথেলিয়াম কি মানে এটা আউটার টু ইনার এপিথেলিয়াম, আউটার লেয়ার। ঠিক আছে, বডির আউটার পার্ট, আউটার কভার যেটা এপিথেলিয়াম। কানেক্টেড টিস্যু মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নাম্বার। হ্যাঁ, এটা কিসে থাকে? ব্লাড বোন, কার্টিলেজ। ঠিক আছে, ম্যাক্সিমাম পার্ট কানেক্টেড টিস্যু থাকে। মাসকুলার টিস্যু হেল্পস ইন মুভমেন্ট। রিকভার অফ নার্ভ। ঠিক আছে, তো টোটাল টিস্যু এর মধ্যে এপিথেলিয়াল, কানেক্টেড, মাসকুলার আর নার্ভাস টিস্যু। ঠিক আছে, এপিথেলিয়াল যেটা আউটার লেয়ার থাকে, কানেক্টেড টিস্যু এটা মোস্ট অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, নাম্বারে বেশি থাকে।
মাসকুলার টিস্যু হেল্পস ইন মুভমেন্ট আর নার্ভাস, ঠিক আছে। টোটাল 4টা ক্যাটাগরি টিস্যু, ঠিক আছে। কোশ্চেনে কি আছে, হুইচ ইজ দ্য ওয়াইডলি অ্যান্ড অ্যাবান্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, কোনটা? মাসকুলার, লিম্ব, কার্টিলেজিনাস, কানেক্টেড টিস্যু, ঠিক আছে। এক্সামে সবসময় কোশ্চেন মানে ফার্স্ট অপশন আনসার করতে একটু বুঝে আনসার করো, ঠিক আছে। ফার্স্ট অপশন মানে যদি তুমি 100টা কোশ্চেন আনসার করো, 100টা কোশ্চেনের মধ্যে যদি 30টা কোশ্চেনে যদি এ অপশন আনসার হয়, মানে বুঝে আনসার করো, ঠিক আছে। এ অপশন অনেক সময় রং আনসার হয়, ঠিক আছে। এগুলা বুঝে বুঝে আনসার করে, এ অপশন সবসময় রং আনসার হয়, আর আনসার সবসময় সি বা ডি এর মধ্যে থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এগুলো কিছু ছোট ছোট টেকনিক, ঠিক আছে। হয় না মানে 90% হয় না, বাট 10% চান্সেস থাকে সি আর ডি এর মধ্যে আনসার হওয়ার, ঠিক আছে। তো এগুলা সবগুলা লাস্টে যখন আর পারা যায় না, যখন আর মানে কোশ্চেনের সলভ করা পসিবল না, বাট আমার আনসার করা দরকার, সেক্ষেত্রে এগুলো টেকনিকগুলো ইউজ করা যায়, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম টাইম হয় না, ঠিক আছে। মিনিমাম টাইম হয়, অনেক সময় হয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলা মানে একবারে লাস্টের দিকে দরকার নেই অ্যাপ্লাই করা, তাও যদি দরকার মনে করো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, যদি মনে হয় আনসার, ঠিক আছে। ক্লিয়ার না টাইপ অফ টিস্যু? Next, herd immunity does not protected diphtheria, polio, smallpox, and tetanus. Herd immunity. Herd immunity কি? ইমিউনিটির মধ্যে কি কি আছে? একটা হিয়ার্ড ইমিউনিটি, একটা অ্যাকুয়েট ইমিউনিটি, ঠিক আছে। অ্যাকুয়েট ইমিউনিটির মধ্যে কি আছে? আর এটা অ্যাকুয়েট ইমিউনিটি। অ্যাকুয়েট ইমিউনিটি থেকে কি আছে? অ্যাক্টিভ, প্যাসিভ। এটাতে কি আছে? ন্যাচারাল, আর্টিফিশিয়াল। এখানেও সেম, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালি কি থাকে? অল টাইপস অফ সাবক্লিনিক্যাল ইনফেকশন, আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন। হ্যাঁ, যা যা ইমিউনাইজেশন আছে, বিসিজি, ওপিভি, প্যান্টা, রোটা, ডিপথেরিয়া, সব কিছু আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন। ন্যাচারাল ইমিউনিটি আইজি, আইজিএ, আইজিজি, হ্যাঁ আইজিজি, ঠিক আছে। যেটা একটা প্লাসেন্টা আর একটা ব্রেস্ট মিল্ক। আর্টিফিশিয়াল ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে। হিয়ার্ড ইমিউনিটিটা কি? হিয়ার্ড ইমিউনিটি অলসো নোন অ্যাজ কমিউনিটি ইমিউনিটি, কমিউনিটি ইমিউনিটি, ঠিক আছে। যদি একটা কমিউনিটির মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ লোক যদি এফেক্টেড হয় ডিজিজে, অটোমেটিক্যালি ওই কমিউনিটি এরিয়াটা পুরাটা প্রোটেক্ট হয়, ঠিক আছে। হিয়ার্ড ইমিউনিটিতে প্রোটেক্ট হয়, ঠিক আছে। সাপোজ কোভিড-19 সময়, কোভিড-19 কিন্তু সবাই কিন্তু কোভিড-19 হয়নি, পজিটিভ তো সবাই না, বাট এরিয়ার মধ্যে যখন ম্যাক্সিমাম লোক যখন যে কোনো ডিজিজে, বাট এটা ইনক্লুড থাকে কমিউনিকেবল ডিজিজ, আর নন কমিউনিকেবল ডিজিজ হিয়ার্ড ইমিউনিটি ইনক্লুড থাকে না। কমিউনিকেবল যে ডিজিজটা আছে, এই ডিজিজটা যদি একটা কমিউনিটির মধ্যে লার্জ পার্সেন্টেজ থাকে, তখন আলটিমেটলি পুরা কমিউনিটির লোক যারা থাকে সবাই ইনভলভ হয় এই হিয়ার্ড ইমিউনিটির আন্ডারে। হিয়ার্ড ইমিউনিটির আন্ডারে এটা ইমিউনিটি গেইন করে হিয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। বাট এটা শুধু কভার করে কমিউনিকেবল ডিজিজ, ইনক্লুড only communicable disease. Communicable disease. আচ্ছা, কি আছে? হিয়ার্ড ইমিউনিটি ডাজ নট প্রোটেক্ট। তো কোনটা বলো এবার, তো বলা যায়। হ্যাঁ, টিটেনাস, it spread
does not spread person to person, person to person, ঠিক আছে। কিভাবে স্প্রেড হয়? ইনফেক্টেড সয়েল, হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম টিটানিয়াম। তো কারেক্ট আনসার ডি, ঠিক আছে। এগুলো সবগুলো কমিউনিকেবল ডিজিজ, এগুলো সবগুলো ইয়ার্ড ইমিউনিটির আন্ডারে, ঠিক আছে। ইমিউনিটি ভালো করে দেখো, ইমিউনিটি থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। হ্যাঁ, সবগুলো কমিউনিকেশন স্প্রেড হয় পার্সন টু পার্সন। হুইচ ইন্টারন্যাশনাল, না এটা হুইচ ইন্টারন্যাশনাল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য ট্রানজিশনাল ফেজ, which statement? Which statement is appropriate in transitional phase? কোশ্চেনটা বলো আগে, কোন কোন টপিকতে, কোন সাবজেক্টের কোশ্চেনটা, কোন সাবজেক্টের? পেডিয়া, গাইনি, কমিউনিটি, ফ্যামিলি প্ল্যানিং, পাবলিক হেলথ, নিউট্রিশন, কোনটা? গাইনির কোন পার্টটা? গাইনি তো না, অবসের কোশ্চেন কোনটা? লেবারের কোন জায়গা, কোন পার্টে? লেবারের কোন কোনটার মধ্যে, কোন পার্টে কোশ্চেনটা আছে, মানে এটা কোন পার্ট থেকে নেওয়া? হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন ট্রানজিশনাল ফেজ? Instruction for voiding, promote back massage, advice to rest between the contraction, immediate transfer to labor room, কোনটা? কোশ্চেন মানে এক্সামে যদি কোশ্চেন আসে, ফার্স্ট ব্রেনের মধ্যে এটা ক্লিক করা দরকার যে এটা কোন সাবজেক্টের, কোন টপিকের, কোন পোর্শন থেকে কোশ্চেনটা নেওয়া, ঠিক আছে। এটা থেকেও অনেকটা কোশ্চেনের আনসার করা যায়। কোন জায়গা, কোন জায়গা বলো, কোন জায়গা, কোন পার্টের কোশ্চেনটা? স্টেজেস অফ লেবার। ঠিক আছে। সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজে কি হয়? টু লেবার পেন টু ফুল সার্ভাইকাল ডাইলেটেশন আপ টু 10 সেন্টিমিটার এন্ড সার্ভাইকাল ডাইলেশন এন্ড এফেসমেন্ট 100% এফেসমেন্ট। সেকেন্ড স্টেজে কি হয়? ফুল সার্ভাইকাল ডাইলেটেশন এন্ড এফেসমেন্ট টু ডেলিভারি অফ দ্য ফিটাস। থার্ড স্টেজে এক্সপালশন অফ প্লাসেন্টা। ফোর্থ স্টেজে অবজারভেশন, ঠিক আছে, এগুলো আমরা জানি। তো ফার্স্ট স্টেজে কি হয়? ফার্স্ট স্টেজে তিনটা স্টেজ থাকে, ঠিক না? কয়টা স্টেজ থাকে? তিনটা স্টেজ থাকে। লেট, LAT, ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশনাল ফেজ। এখান থেকে তো নেওয়া হয় ট্রানজিশনাল ফেজ। ট্রানজিশনাল, অ্যাক্টিভ, ল্যাটেন্ট। আচ্ছা, ল্যাটেন্ট ফেজের টোটাল টাইম কত? 0 to 3 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে 4 to 7 সেন্টিমিটার, এখানে 8 to 10 সেন্টিমিটার। হ্যাঁ, ফুল সার্ভাইকাল ডাইলেটেশনের স্টেজ তিনটা ক্যাটাগরিতে, ল্যাটেন্ট, LAT, ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন স্টেজ, ঠিক আছে। এই যে ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন স্টেজ, এই যে ইউট্রাইন কন্ট্রাকশন হয়, ঠিক আছে, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন কন্টিনিউ চলতে থাকে। এই যে কন্ট্রাকশনের মধ্যে আবার দুইটা থাকে, একটা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন যেটা ফলস পেইন, আর একটা ট্রু ইউট্রাইন কন্ট্রাকশন যেটা অ্যাকচুয়ালি মানে রেগুলার পেইন থাকে, ইন্টেন্সিটি ইনক্রিজ হয়, ঠিক আছে। আর এটা থেকে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এটা ফলস লেবার পেইন। হ্যাঁ, ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন। ল্যাটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন, এখানে যে ম্যাটারনাল মার কন্ডিশন কি থাকে? এখানে থাকে টকেটিভ,
রিল্যাক্স, এখানে কি হয় যে প্রেগনেন্ট মানুষ থাকে খুব রিল্যাক্স থাকে, অতটা ইউটারাইন কন্ট্রাকশন থাকে না, অতটা পেইনফুল থাকে না, ঠিক আছে। সবার সঙ্গে কথা বলে, প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পরে কি করবে, এগুলো সবগুলো নর্মাল মানে কনভারসেশন, ঠিক আছে। অ্যাক্টিভ স্টেজে কি হয়, অ্যানসিয়াস, ঠিক আছে। এখানে ইউটারাইন কন্ট্রাকশনের সেভারিটিটা চেঞ্জ হয়, অনেকটা ইনক্রিজ হয়, এখানে অনেকটা অ্যানসিয়াস থাকে। আর লাস্ট স্টেজে থাকে আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, ঠিক আছে। এখানে খুব বেশি পেইন থাকে, ইন্টেন্সিটিও খুব বেশি থাকে, আউট অফ কন্ট্রোল থাকে, ঠিক আছে। তো কোশ্চেনে কি আছে, হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এখনো কোশ্চেনের সঙ্গে মানে এখনো রেশনালটা ক্লিয়ার না, আরো একটু বাকি আছে। লেটেন্ট অ্যাক্টিভ ট্রানজিশন, এখানে একটা টাইম ডিউরেশন থাকে, ইউটারাইন কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, বা যে কন্ট্রাকশনটা স্টার্ট হয় কন্ট্রাকশনের টোটাল ডিউরেশনটা কতটুকু থাকে, ঠিক আছে। তো এটা বুঝতে গেলে আরেকটা জিনিস বোঝা দরকার, এটা কি, যে ইউটারাইন কন্ট্রাকশন, ঠিক আছে। ইউটারাইন কন্ট্রাকশন এভাবে কন্ট্রাকশন হয়, এভাবে কন্ট্রাকশন হয়, ঠিক আছে। মাঝখানে একটা ইন্টারভেল থাকে, নাকি কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন চলে, না চলে না, মাঝখানে একটা ইন্টারভেল থাকে, ঠিক আছে। তো এর মধ্যে একটা আছে ডিউরেশন, একটা থাকে ইন্টারভেল, আর এটা থাকে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এগুলো থাকে নর্মাল। এই যে কন্ট্রাকশনে একটা একটা গ্রাফ থাকে, উপরের দিকে যায় আবার নিচের দিকে থাকে, কন্ট্রাকশনের একটা পয়েন্টে হিউজ পেন থাকে, এটার নাম কি, একমি। হ্যাঁ, আর এই যে আপ যেটা, এটা এক্রিমেন্ট, আর যেটা ডাউন এটা কি, ডিক্রিমেন্ট, ঠিক আছে। এটা কোনো একটা এক্সামের কোশ্চেন ছিল, একমি, ঠিক আছে। কন্ট্রাকশনে কোন পয়েন্টে হিউজ পেন থাকে, হ্যাঁ, টপ পয়েন্ট, একমি, ঠিক আছে। তো ডিউরেশন কি, ডিউরেশন beginning of one contraction to end of same contraction, এখান থেকে স্টার্ট হয়, এখানে স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ এখানে স্টার্টিং পয়েন্ট, এখানে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এই কন্ট্রাকশনটা যত টাইম নিয়ে চলে, ঠিক আছে, যত টাইম নিয়ে চলে ওই কন্ট্রাকশনটা সেম কন্ট্রাকশনটা যখন এন্ড হয়, এটাই এই টোটাল টাইমটা কি, ডিউরেশন। যেমন আমরা মুভি যখন স্টার্ট করি, মুভি যখন দেখি, মুভি যখন 11টা থেকে যদি মুভি শুরু হয়, 1টা বা 1:30টায় শুরু হয়, শেষ হয়, তো স্টার্টিং কত 11, শেষ হয় কত 1 or 1:30, তো এই যে টোটাল টাইমটা এটা কি, ডিউরেশন, ঠিক আছে। সেম কন্ট্রাকশনের মধ্যে সেম, যখন থেকে স্টার্ট হয় আর যখন শেষ হয়। ইন্টারভেল কি, ইন্টারভেল গ্যাপ বিটুইন টু কন্ট্রাকশন, ইন্টারভেল, between two contraction, frequency beginning of one contraction to
ঠিক আছে, বিগিনিং অফ ওয়ান কন্ট্রাকশন টু বিগিনিং অফ অ্যানাদার কন্ট্রাকশন। এখান থেকে একটা কন্ট্রাকশন স্টার্ট হয়, এখানে কমপ্লিট হয়, আবার এখান থেকে স্টার্ট হয়। তো এই যে এই 1 পয়েন্ট আর 2 পয়েন্ট, ঠিক আছে, এখানে স্টার্টিং পয়েন্ট আর এখানে স্টার্টিং পয়েন্ট, এটার নাম কি? ফ্রিকোয়েন্সি। বুঝা গেল? তো এই যে কন্ট্রাকশন, এর মধ্যে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, একটা ডিউরেশন, ইন্টারভেল, একটা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা আপ ইনক্রিমেন্ট, ডাউন ডিক্রিমেন্ট, টপ পয়েন্ট, হিউজ পেন। হ্যাঁ, 1 মিনিট। ক্লিয়ার? টাইম ডিউরেশনটা ল্যাটেন্ট অ্যাক্টিভ ট্রানজিশন। ঠিক আছে, 15 to 30 মিনিট পর পর কন্ট্রাকশন হয়, মানে ফ্রিকোয়েন্সিটা কত? 15 to 30 মিনিট, আর ডিউরেশনটা 30 to 45 সেকেন্ড। ঠিক আছে, 30 to 45 সেকেন্ড, এটা কি? ডিউরেশন। ডিউরেশন। আর এটা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি, এটা ডিউরেশন। অ্যাক্টিভ অ্যাক্টিভ ফেজে এখানে frequency 3 to 5 minute, duration 45 to 60 sec. Frequency and duration. Frequency transition stage 2 to 3 minute, 2 to 3 minute, duration 60 to 90 sec. ঠিক আছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি একটা থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি। আর সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে কি হয়? প্লাসেন্ট ফিটাল ডেলিভারি হয়। ফিটাল ডেলিভারি সেকেন্ড স্টেজে কন্ট্রাকশনটা কতটুকু? ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন। ফ্রিকোয়েন্সি 2 to 3 মিনিট, ডিউরেশন 90 সেক। ঠিক আছে, ইউট্রাইন কন্ট্রাকশন। দেখো, যে প্রেগনেন্ট মাদারের ডিউরেশনটা কত টাইম ধরে চলতে থাকে? 90 সেকেন্ড, মানে 90 সেকেন্ড কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, কন্টিনিউয়াসলি ডিউরেশনটা চলে। আর এই টাইমের ভিতরে হিউজ পেন থাকে, ট্রানজিশনে কি থাকে? আউট অফ কন্ট্রোল থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম টাইম থাকে 60 to 90 সেকেন্ড থাকে। সেকেন্ড স্টেজে আরও ম্যাক্সিমাম থাকে 90 সেকেন্ড থাকে। 2 to 3 মিনিট পর পরই কন্ট্রাকশন হয়। তো এই স্টেজটা, ট্রানজিশনাল সেকেন্ড স্টেজটা হিউজ পেইন হয়। ঠিক আছে, আর যখন এই পেইন হয়, মানে পেইনের পরে কি হয়? রিল্যাক্স হয় না, মানে ইন্টারভেল আছে। তো ইন্টারভেলের মধ্যে পেশেন্টকে অ্যাডভাইস করা দরকার পেশেন্ট যাতে রিল্যাক্স থাকে এবং ডিপ ব্রিথ নেয়। ঠিক আছে, এখানে কোশ্চেনের মধ্যে এটাই পয়েন্ট ছিল যে পেশেন্টের স্টেটমেন্ট ট্রানজিশনাল স্টেজে এই যে প্রতিটা কন্ট্রাকশনের পরে মাঝখানে যে টাইমটা রেস্ট, মানে ইন্টারভেল টাইমটা আছে, ওইখানে কি করা দরকার? রেস্ট বিটুইন কন্ট্রাকশন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? সবকিছু কনসেপ্ট বুঝে বুঝে পড়ো। আমি সবসময় কনসেপ্টের উপরে ফোকাস করি। ঠিক আছে, মুখস্থ বিদ্যা ছাড়ো সব। মানে 15 to 30 minutes পর ডিউরেশনটা থাকবে 30 to 45 সেকেন্ড। এটা 15 বা 30 মিনিটস পর পর কন্ট্রাকশন হয়। এটা বুঝো আগে, এটা ভালো করে বুঝো। ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, ইন্টারভেলটা বুঝো। এটার মধ্যে এটার সবটা আছে। ঠিক আছে, আরেকবার ভিডিওতে দেখেন। Which of the following condition is least likely to causes aneurysm? Question ভালো করে পড়ো।
রাকেশ আনসার কি বল? বলো, বাকিরা বলো। ওবিজি কার কার ফেভারিট সাবজেক্ট? ওবিজি তোমার? হ্যাঁ, কার কার ফেভারিট? ওবিজি কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইন্টারেস্টিং, পুরোটা টেকনিক্যাল পার্ট। কোনটা আনসার বলো? হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ লিস্ট লাইকলি টু কজেস অ্যানুরিয়া? অ্যাকিউট কিডনি ডিজিজ, সিভিয়ার ডিহাইড্রেশন, ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন, ডায়াবেটিস ইনসিপিডাস। বলো বলো ফার্স্ট। এত টাইম তো থাকে না এক্সামের মধ্যে, অ্যাটলিস্ট প্রতিটা কোশ্চেনে ম্যাক্সিমাম 45 to 60 সেকেন্ড থাকে। তো এত টাইম যদি একটা টাইম কোশ্চেনের মধ্যে যদি টাইম, তো আনসার কখন দেবে? এখন তো প্র্যাকটিস করার টাইম। এমসিকিউ সেশনে তো এটাই ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস, ঠিক আছে? কিভাবে এমসিকিউ কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগে, কিভাবে পড়তে লাগে কোশ্চেন, এই কোশ্চেন মানে পরে বোঝাটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক না? না বুঝলে আনসার কি করবে না? রিজন, রিজন কি? ঠিক আছে, অনেকটা। তো অ্যানুরিয়া এখানে কি লেখা আছে? লিস্ট লাইকলি, ঠিক আছে, মোস্ট না, লিস্ট লাইকলি, ঠিক আছে? তো অ্যানুরিয়া মিন্স লেস ইউরিন আউটপুট, লেস ইউরিন আউটপুট কত? লেস দেন 100 ml পার ডে, ঠিক আছে? লেস ইউরিন আউটপুট, অ্যাবসেন্স অর লেস ইউরিন আউটপুট, ঠিক আছে? তো এই ডিজিজগুলোর মধ্যে অ্যাকিউট কিডনি ডিজিজ, হ্যাঁ অ্যাকিউট কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ অলমোস্ট অ্যাবসেন্স থাকে, অ্যানুরিয়া থাকে। সিভিয়ার ডিহাইড্রেশনও সেম, বডি থেকে যখন এক্সেস ফ্লুইড লস হয় তখন বডির কম্পেনসেটরি মেকানিজমে ঠিক অপোজিট রিয়াক্ট করে, মানে ইউরিন আউটপুট টোটালি স্টপ করে দেয়, ঠিক আছে? বডির মানে অটোমেটিক সিস্টেম। ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন, যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেম, ইউরিন আসে বাট অবস্ট্রাকশনের কারণে ইউরিন আউটপুট হয় না। বাট ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়? পলিউরিয়া হয়। ডায়াবেটিস ইনসিপিটাসে পলিউরিয়া। একটা হরমোন আছে, কি হরমোন? এডিএস, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। অ্যান্টি ডায়োরেটিক হরমোন ইনক্রিজ, যদি ইনক্রিজ হয় কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। আর ডিক্রিজ হয় যদি এসআই এডিএস সিনড্রোম, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন, ঠিক আছে? দুইটা ডিজিজ, একটা ডায়াবেটিস ইনসিপিটাস, অ্যান্টিডায়োরেটিক হরমোন, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন অ্যান্টিডায়োরেটিক হরমোন, একটা অক্সিটোসিন আর একটা ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডায়োরেটিক হরমোন। তো অ্যান্টিডায়োরেটিক হরমোন যদি ইনক্রিজ হয় কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস হয়। আর যখন ডায়াবেটিস ইনসিপিটাস হয় তখন কি হয়? পলিউরিয়া, পলিউরিয়া। ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি কি হয়? ডিক্রিজ হয়, ঠিক আছে? ডিক্রিজ। আর সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন ডিক্রিজ যদি হয় কি হয়? ডাইলিউশনাল হাইপোনেট্রোমিয়া, হাইপোনেট্রিমিয়া। হাইপোনেট্রিয়া মিন্স সোডিয়াম কি হয়? ডাইলিউট হয়। বডিতে যে সোডিয়াম থাকে, বডিতে এক্সেস ফ্লুইডের কারণে যে সোডিয়াম থাকে ডাইলিউট হয়, আলটিমেটলি কি হয়? হাইপোনেট্রিমিয়া হয়, ঠিক আছে? সোডিয়ামের নর্মাল লেভেল কত? 135 to 145 mg/L। তো আলটিমেটলি কি হয়? যখন বডিতে যখন ফ্লুইড বাড়ে তখন যে সোডিয়াম থাকে, সোডিয়ামগুলো ডাইলিউট হয়, ডাইলিউট হওয়ার কারণে বডিতে হাইপোনেট্রিমিয়া হয়, ঠিক আছে? আর এটা কি হয়? হাইপারভোলেমিয়া, হাইপার, ঠিক আছে? সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন যদি ডিক্রিজ হয়, ইনক্রিজ হয়, ডায়াবেটিস ইনসিপিটাস, পলিউরিয়া হয়। আর কি হয়? সিরাম ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি ডাউন হয়, সিরাম স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ হয়, ঠিক আছে? তো এখানে অ্যানুরিয়া বাকি তিনটার সঙ্গে রিলেটেড, বাট ডায়াবেটিস ইনসিপিটাসে পলিউরিয়া, ঠিক আছে? কারেক্ট আনসার ডি।
যখনই মানে এক্সামের ভিতরে যে টাইম থাকে এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম, আর খুব ইম্পর্টেন্ট টাইম এই টাইমের ভিতরে তোমার মাইন্ড মানে মাল্টিপল ডিরেকশনে কাজ করে, ঠিক আছে। মাইন্ড কন্ট্রোল করা একটা খুব ইম্পর্টেন্ট, মাইন্ড কন্ট্রোল করে কোশ্চেন পরে তারপর আনসার করাটা খুব ইম্পর্টেন্ট। খুব টেকনিক্যাল ম্যাটার, টেকনিক্যালি জিনিসগুলো সলভ করতে হয়। নলেজ সবার আছে, বাট কনসেন্ট্রেশন সবাই সব সময় ইকুয়াল থাকে না, এটাই সবচেয়ে প্রবলেম। নলেজ থেকে কনসেন্ট্রেশন ইম্পর্টেন্ট, অ্যাটেনশন ইম্পর্টেন্ট। কোশ্চেনের মধ্যে লেখা আছে কি, এটা নলেজ না, এটা কনসেন্ট্রেশন, এটা অ্যাটেনশন। তুমি কতটা অ্যাটেন্টিভ এক্সামের উপরে, এক্সাম টাইমে তুমি কতটা অ্যাটেন্টিভ। কোশ্চেন নলেজ সবার আছে, রিলেটেড নলেজ সবার আছে, বাট এখানে কি লেখা আছে, লিস্ট লাইকলি, ঠিক আছে, এটা অ্যাটেনশন। তো এক্সামে যখন কোশ্চেন সলভ করবে, কোশ্চেন যখন আনসার করবে, ফুললি যাতে মাইন্ড কন্ট্রোল থাকে। মাইন্ড কন্ট্রোল করা একটা খুব ইম্পর্টেন্ট এক্সামের টাইম, ঠিক আছে। মাইন্ড বারবার ফ্লাকচুয়েট হয়, এটা নর্মাল জিনিস, বাট কন্ট্রোল করা খুব দরকার, ঠিক আছে। চলো নেক্সট। শুধু এক্সাম মানে শুধু খাতা কলম বই নিয়ে শুধু মানে প্রিপারেশন করে এক্সাম দেওয়া শুধু এক্সাম না। এটা কলেজের এক্সাম না, এটা স্কুলের এক্সাম না। যেভাবে খুশি সেভাবে লেখো, নাম্বার দিয়ে দেয়, কেউ চেক করে না, ঠিক আছে। বাট এটা কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কোন লেভেলে হয় সেটা মানে বোঝা দরকার আগে, ঠিক আছে। প্রিপারেশন ইম্পর্টেন্ট, তারপরে এক্সাম, ঠিক আছে। Why MMR vaccine is not administered before 9 months? Because সবগুলা ইমিউনাইজেশন শিডিউলে সবগুলা ভ্যাকসিনের একটা প্রপার টাইম ডিউরেশন আমরা ভ্যাকসিনেট করি, বাট রিজন কি? রিজন একটাই, কারণ যেটা আমরা একটু আগে ইমিউনিটির মধ্যে দেখলাম, ইমিউনিটির মধ্যে কি থাকে, ইমিউনোগ্লোবিউলিন এ থাকে, দ্যাট মিনস ইমিউনিটি থাকে, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। তো মার থেকে যে ইমিউনিটি বেবিরে প্রোটেক্ট করে, একটা টাইম ডিউরেশন পর্যন্ত প্রোটেক্ট করে। যখন আর ওই টাইম ডিউরেশন প্রোটেক্ট করে না, তখন ওই টাইমে আমরা ভ্যাকসিনেট করি, ঠিক আছে। যেমন বিসিজি ভ্যাকসিন অ্যাট বার্থে করি, কেন ম্যাটারনেট, কেন আমরা রোটা ভ্যাকসিন আমরা অ্যাট বার্থে দিই না, কেন আমরা এমএমআর ভ্যাকসিন অ্যাট বাড়তে দিই না? কারণ এই যে টাইম ডিউরেশনটা, যখনই আমরা যে ভ্যাকসিন দিই এর আগে টাইম পর্যন্ত এটা ম্যাটারনাল ইমিউনিটি বেবির মধ্যে থাকে, ঠিক আছে। বেবি প্রোটেক্ট করে, ওই টাইমের ভিতরে আমার ভ্যাকসিন দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে। যদিও আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিনটা তখন ওয়েস্ট হয়, ঠিক আছে। তো এই ভ্যাকসিনটা আমরা একটা প্রপার টাইম দিয়েছি, এই জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে টাইম মেনশন করা আছে যে এট বার্থ 6 উইকস, 10 উইকস, 14 উইকস, 9 মান্থ, 12 মান্থ, 16 মান্থ, 5 ইয়ার, 6 ইয়ার। কেন? কারণ এর আগে, এর ঠিক আগে বডিতে ইমিউনিটি থাকে, ঠিক আছে, ম্যাটারনাল ইমিউনিটি থাকে। তো এমএমআর ভ্যাকসিন, এমএমআর, যদি এখন আমরা এমএমআর ভ্যাকসিন করি না, কি করি, এমআর, মিজেলস এন্ড রুবেলা, ঠিক আছে। তো এটা আমরা কবে দিই, টাইম এট 9 to 12 মান্থ। এখানে কি দিই আমরা, ফার্স্ট ডোজ দিই, তো ফার্স্ট ডোজ। আবার সেকেন্ড ডোজ কবে দিই, এট 16 to 24 মান্থস সেকেন্ড ডোজ। আর দিই থার্ড ডোজ না, সেকেন্ড ডোজ, দুইটা ডোজে, ঠিক আছে। এমআর ভ্যাকসিন 9 to 12 মান্থ, আরেকটা, ঠিক আছে। এটার সঙ্গে আরো কি কি আমরা ভ্যাকসিন করি এমআর এর সঙ্গে, যে করি জাপানিজ এনসেফালাইটিস, হ্যাঁ। আর কি করি, পিসিবি বুস্টার ডোজ, এফআইপিভি বুস্টার ডোজ করি। তো ভিটামিন এ 1 লাখ, ঠিক আছে। 1 2 3 4 5 টোটাল 5টা ভ্যাকসিন করি আমরা 9 to 12 মান্থ, ঠিক আছে। 9 to 12 মান্থ, 9 to 12 মান্থ, হ্যাঁ, এগুলো সবগুলো 9 to 12 মান্থ। বাট 16 আমরা কি করি, 16-এ এমআর সেকেন্ড ডোজ, জেই সেকেন্ড ডোজ, ওপিবি বুস্টার ডোজ, ডিপিটি ফার্স্ট ডোজ বুস্টার, ভিটামিন এ 2 লাখ, ঠিক আছে। এগুলো সবগুলা 16 to 24 মান্থ, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা, কি বলো,
এফআইপিবি ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। একটা ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, একটা দিয়ে আমরা 6 উইকসে, আরেকটা দিয়ে 14 উইকসে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ, সেম পিসিবির সঙ্গে। ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। आंसर की बोला, इट अफेक्ट द चाइल्ड टिल 9 month चाइल्ड रिसीव नेचुरल एंटीबायोटिक, हाँ बेस्ट आंसर। हाँ একটা 6 উইকস, একটা 12 উইকস, এই দুইটা আমরা ধরি 6 উইকস আর সরি 12 না 14 উইকস। এখানে 6 উইকসে ফার্স্ট ডোজ, 12 14 উইকসে সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ 9 মান্থের, ঠিক আছে। এনআইএস শিডিউলের মধ্যে সুন্দরভাবে করা আছে, ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে। ক্লাস অলরেডি দেওয়া আছে, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, ঠিক আছে। কয়েকদিন পর রিভিশন করো, আদারওয়াইজ সবগুলো মানে শেষ। এক্সাম এক্সাম আস্তে আস্তে সবগুলো আবার রিভিশন করো, আবার প্র্যাকটিস করো, যে যে কোশ্চেন সেটগুলো প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো মনে থাকে না, ঠিক আছে। আর সবসময় রেশনাল অ্যাপ্লাই করো, ঠিক আছে। যেখান থেকে পড়ো কোনো অসুবিধা নেই, শুধু 360-তে পড়তে হবে এরকম না, যেখান থেকে পড়ো বাট রেশনাল ফলো করো, যে বই থেকে পড়ো রেশনাল, যে বইগুলো রেশনাল দেওয়া আছে ওইগুলো ফলো করো। আদারওয়াইজ মুখস্থ করে কোশ্চেন আনসার এগুলো বেশি থাকে না, 2 দিন হার্ডলি, ঠিক আছে। তার উপরে মানে এত মেন্টাল স্ট্রেস, হ্যাঁ এখন এই যে এইজটা তো অনেক বেশি স্ট্রেস থাকে না। আচ্ছা, এটা একটা তোমাদের মানে আজকেরই নোটিফিকেশনটা, অলরেডি ফর্ম ফিল আপ তো 5 তারিখ কমপ্লিট, আবার বিভিন্ন প্রবলেমের জন্য সার্ভার ইস্যু, পোর্টাল ইস্যু, অনেকের ডকুমেন্ট আপলোড হয় না, যার কারণে এটা আবার এক্সটেন্ড করলো মানে 14 থেকে, আজকে কত 11 না 11, তো 14 থেকে 23, হ্যাঁ 10 ডেজের জন্য এটা আবার পোর্টাল এই ডেটে আবার ওপেন করবে 10 দিনের জন্য। তো যদি কারোর বা তোমাদের সার্কেলে যদি কারোর থাকে, এটা একটু তোমরা ইনফর্ম করবে যে আবার ফর্ম ফিল আপ যদি বাকি থাকে বা যদি না হয়, এখানে অনেকগুলো নোটিফিকেশনে ফর্ম ফিল আপ আছে, হ্যাঁ অনেকগুলো নোটিফিকেশনে ফর্ম ফিল আপ আছে, সঙ্গে তোমাদেরটাও আছে যেটা নার্সিং অফিসার বা সিএইচও সবগুলোরই আছে। তো এটা একটু যদি না হয় তোমরা আবার দেখবে, এই ডেটের মধ্যে তোমরা পোর্টাল ওপেন করো, লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেখো কোনো জায়গায় কোনো কিছু ইন্ডিকেট করা আছে কিনা বা রেড মার্ক করা আছে কিনা, ঠিক আছে দেখো, ঠিক আছে। ঠিক সবাই জানি হয়ে গেছে, তারপরে একবার ক্রস চেক করো, ঠিক আছে, যদি কোনো কারণে কোনো কিছু মিস হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের ইনফরমেশন, এটা তোমাদের ইনফরমেশন কিসের জন্য, কুইক প্রিপারেশন। তো যেহেতু আজকে থেকে আবার এক্সাম ডেট এক্সটেন্ড করলো, হাতে আরো কিছুদিন টাইম আছে, এই টাইমের ভিতরে এটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। এখানের মধ্যে বুকলেট থাকবে, প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস টেস্ট থাকবে, 2020 সিরিজ থাকবে, 360 স্পেশাল এমসিকিউ সিরিজ, সবগুলো নিয়ে একটা বেস্ট এক্সামের জন্য প্রিপারেশন, ঠিক আছে। তো এটা একটু তোমরা দেখো। কোশ্চেন কি আছে, the part of the colon that absorb the remaining water and other key nutrients from the indigestible materials, solidifying it to form stool is ascending colon, descending colon, rectum, transverse colon. आंसर কি বলো? What we have. So, descending colon. কি থাকে বলো? কোশ্চেনটা পড়ো। এক্সামের মধ্যে একবার যদি ভুল মার্ক করো শেষ, এটা কারেক্ট করে দিতে হয়, যেহেতু পেন পেপারের মধ্যে এক্সাম, কারেকশন করার কোনো স্কোপে নেই। তো যখন এরকম কোশ্চেন আসে পেন্সিল ইউজ করো, যদি তুমি কনফার্ম না থাকো পেন্সিল ইউজ করো, ঠিক আছে। অ্যাটলিস্ট আরেকটা চান্স পাওয়া যায়, ঠিক আছে। আরেকটা চান্স করতে গেলেও আবার এখানে টাইম নষ্ট হয়। তো যখনই যেটা আনসার করো একটু বুঝে শুনে আনসার করো, ঠিক আছে। ব্রেন যাতে কম্পিউটারের মতো কাজ করে, ঠিক আছে, সুপার ফাস্ট যাতে থাকে, কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে
সেকেন্ডের মধ্যে যাদের কোন সাবজেক্টের কোশ্চেন আর এটা রেশনাল কেম, ঠিক আছে। আনসার করার আগে রেশনাল মাথার মধ্যে আসা দরকার, ঠিক আছে। প্র্যাকটিস করো, দেখবে প্র্যাকটিস করতে করতে দেখবে যে একটা সময় আসবে যে কোশ্চেন যায় আসো, কোশ্চেনের পিছনে আমি রিজন জানা ছাড়া আমি আনসার করবো না। এই জিনিসটা যতদিন না আসবে ততদিন পর্যন্ত কোশ্চেনে অ্যাকুরেসি পারবে না, একদম ক্লিয়ার কথা, ঠিক আছে। আর এটা তখনই আসে প্র্যাকটিস থেকে, ঠিক আছে। থিওরি পরে আসে না, শুধু কোশ্চেন প্র্যাকটিস থেকে আসে এই জিনিসগুলো, ঠিক আছে। থিওরি থেকে জাস্ট তোমার বেসিক আইডিয়াটা, ঠিক আছে। থিওরি থেকে বেসিক আইডিয়াটা যে আমার কোন দিকে যাওয়া দরকার, এটা থিওরি তোমাকে গাইড করে, বাট অ্যাকুরেসি আসে কোশ্চেন প্র্যাকটিস থেকে, এমসিকিউ প্র্যাকটিস থেকে। আলটিমেটলি আমার এক্সামের মধ্যে এমসিকিউ আনসার করতে লাগবে, ঠিক আছে। কি আছে, দ্য পার্ট অফ দ্য কলন দ্যাট অ্যাবজর্ব। হ্যাঁ, কোশ্চেন, এই যে এত বড় একটা কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে মেইন কয়েকটা মানে পার্ট ইম্পর্টেন্ট থাকে, দ্যাট অ্যাবজর্ব, এটা একটা পার্ট। রিমেনিং ওয়াটার আদার নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ইনডাইজেস্টেবল ম্যাটেরিয়াল সলিউবল। এখানে এই কোশ্চেনে শুধু তিনটাই আছে, ঠিক আছে, বাকিগুলো জাস্ট এমনিতে, ঠিক আছে। বাকিগুলো জাস্ট একটা কোশ্চেনের স্ট্রাকচার ছাড়ো। তো তিনটা জিনিসে অ্যাবজর্ব, ওয়াটার এন্ড আদার নিউট্রিয়েন্টস, হ্যাঁ, কলনের কোন পার্টে মানে ইনডাইজেস্টেবল ওয়াটার নিউট্রিয়েন্টস এন্ড ওয়াটার অ্যাবজর্ব, এটাই মেইন কোশ্চেনের সামারি। তো এটা কি থাকে, স্টোমাক, এখানে থাকে কার্ডিয়াক স্ফিংটার, এখানে থাকে পাইলোরিক স্ফিংটার, এটা থাকে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তারপর সিকাম থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাসেন্ডিং কলন থাকে, অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন, রেকটাম, ঠিক আছে, রেকটাম, ঠিক আছে। তো এখানে যে স্টুলটা থাকে এটা কি ফর্মে থাকে, লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে। অ্যাসেন্ডিং পার্টে স্টুল থাকে লিকুইড ফর্ম, ট্রান্সভার্স কলনে থাকে সেমি সলিড, আর এখানে থাকে ডিসেন্ডিং কলন সলিড, ঠিক আছে, সলিড। তো এখানে কোশ্চেন মধ্যে কি আছে, দ্য পার্ট অফ দ্য কলন দ্যাট অ্যাবজর্ব দ্য রিমেনিং ওয়াটার। তো দেখো একটা যদি তোমার কাছে তিনটা কন্টেনার থাকে, হ্যাঁ তিনটা কন্টেনার থাকে, একটার মধ্যে ধরো সলিড, ঠিক আছে, আইস দেওয়া আছে, ঠিক আছে, আরেকটার মধ্যে ধরো সেমি সলিড, ঠিক আছে, আরেকটা ধরো লিকুইড। কোন পার্টিকেল মানে কোন পোর্শন থেকে তোমার কোনো একটা জিনিস সেগ্রিগেট করতে সবচেয়ে ইজি হবে, নিশ্চয়ই সেমি, যেটা লিকুইড ফর্মে আছে, ঠিক আছে। তো এখানে লিকুইড ফর্মে কোনটা আছে, অ্যাসেন্ডিং পার্ট। তো অ্যাসেন্ডিং পার্ট থেকে এটা অনেকটা ইজি, বডির অ্যাসেন্ডিং পার্ট থেকে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন আর আনডাইজেস্টেবল ম্যাটেরিয়ালস নিউট্রিয়েন্টস রিঅ্যাবজর্ব করা সবচেয়ে বেস্ট অ্যাসেন্ডিং কলন, কারণ এখানে লিকুইড ফর্মে থাকে। যেগুলো সেমি সলিড, এখানে সলিড, এগুলো অলরেডি এখানে এখানে সেমি সলিড আর সলিড ফর্মে থাকে। এখান থেকে সেগ্রিগেট করাটা একটু টাফ, বাট লিকুইড ফর্ম থেকে সেগ্রিগেট করাটা বেস্ট প্রসেস। তো এখানে আনসার অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং solidifying it from the part of the colon। এখানে কোশ্চেন কি আছে এটা, আর এখানে এটার সঙ্গে ম্যাচ করো, ঠিক আছে। এখানে তো সলিডিফাইং মিন্স এখানে সলিড ফর্ম না, সলিড ফর্মের দিকে, ঠিক আছে। এখানে স্লোলি এটা সলিড ফর্মের দিকে যায়, সলিডিফাইং ফর্ম, ঠিক আছে। এখানে তো এখানে যে স্টুলটা এটা পুরাটাই লিকুইড থাকে না, বাট এখানে লিকুইড ফর্ম থেকে এটা কনভার্ট হয় সেমি সলিড, তারপর সলিড ফর্মে যায়, ঠিক আছে। সলিডিফাইং মিন্স এটা সলিড ফর্মের দিকে কনভার্ট হয়, ঠিক আছে। তো এখানে এই তিনটা পার্ট দেওয়া আছে, মানে এটা টোটাল এখান থেকে শুরু হয়। তো এখান থেকে যে স্টুলটা থাকে এটা লিকুইড ফর্ম, ঠিক আছে। এখান থেকে এটা তারপরে যেটা আস্তে আস্তে সলিড ফর্মের দিকে যায়। তো যেটা লিকুইড ফর্ম এটা থেকে সেগ্রিগেট করা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আনসার এ অপশন। সলিড ফর্ম না, ঠিক আছে, সলিডিফাইং ইট ফর্ম স্টুল, ঠিক আছে। এখানে সলিড স্টুল না। Which of the following drug is withheld if the patient's pulse is less than 60 beats per minute? Digoxin, dopamine, dobutamine, phenytoin.
স্টপ, হুইজল মিন্স স্টপ। কোনটা? দেখো প্রতিটা কোশ্চেন এক একটা সাবজেক্ট থেকে আসে, আর প্রতিটা কোশ্চেনে তোমার মাইন্ডের মধ্যে স্ট্রাইক করে এই কোশ্চেনটা কি আনসার, ঠিক আছে, এমন আসা তার দরকার। ঠিক আছে, প্রতিটা জিনিস কোশ্চেনের মধ্যে যাতে ব্রেনের মধ্যে যাতে প্রসেস হয়। শর্টকাট, শর্টকাটের কোনো সিস্টেম নেই। কেউ যদি মনে করে যে শর্টকাট কোনো প্রসেস আছে কিনা সিলেকশনে, না, টোটালি না। কি আনসার বলো? কোশ্চেন এলিমিনেট করো, অপশন এলিমিনেট করো। আচ্ছা, ফেনিডোয়েনটা কি? অ্যান্টিকনভালসেন্ট। কনভালসেন্ট। ডোবুটামিন, এটা ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড কন্ট্রাকশন। ডোপামিন, অ্যান্টিসাইকোটিক। ডিগক্সিন, কার্ডিয়াক গ্লাইকোসাইড। আচ্ছা, এবার বলতে পারেন দেখো।
ডিগক্সিন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ড্রাগ হার্ট ফেলিওরের, কনজেস্টিভ হার্ট ফেলিওর সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ, কনজেস্টিভ হার্ট ফেলিওর, সিএসডি, কনজেস্টিভ সিএচএফ, কনজেস্টিভ হার্ট ফেলিওর। ঠিক আছে, হার্ট ফেলিওরের সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ ডিগক্সিন। ঠিক আছে, ডিগক্সিন কার্ডিয়াক গ্লাইকোসাইড, এটা মেইনলি তিনটা প্রিন্সিপালের উপর এটা কাজ করে। একটা ইনক্রিজ হার্ট কন্ট্রাকশন, ডিক্রিজ হার্ট রেট, ডিক্রিজ ভেলোসিটি, ভেলোসিটি মিনস ব্লাডের যে থিকনেসটা ওইটা ডাউন করে। থেরাপিউটিক লেভেল 0.6 to 2 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। সাইড এফেক্ট অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং। অবজার্ভ পটাশিয়াম লেভেল, নর্মাল কথা 3.5 to 5.0। যদি হাইপোক্যালেমিয়া হয়, যদি হাইপোক্যালেমিয়া হয় ডিগক্সিন টক্সিসিটি হয়, আর যদি ডিগক্সিন টক্সিসিটি হয় তখন হাইপার ক্যালেমিয়া হয়। হ্যাঁ, আর যদি পেশেন্টের হার্ট রেট যদি অ্যাডাল্টে লেস দেন 60, ইমিডিয়েটলি স্টপ করতে হবে। ঠিক আছে, আর যদি না করো তো এটা, কারণ এটা পেশেন্টের হার্ট রেট, এটা প্রিন্সিপালের মধ্যে লেখা আছে ডিক্রিজ হার্ট রেট, ডিক্রিজ ভেলোসিটি। হার্ট রেট যদি 60 নিচে ডাউন হয়, এটা এমনিতে হার্ট রেট ডাউন করে, এর থেকে যদি ডাউন হয় তো কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। অ্যাডাল্ট 60, চাইল্ড 70, ইনফ্যান্ট or newborn 90। Hypokalemia can cause digoxin toxicity and digoxin toxicity can cause hyperkalemia। এই জন্য পটাশিয়াম লেভেল চেক করতে হয়। ঠিক আছে, ডিগক্সিন, ডোপামিন, ডোবুটামিন, ফেনিটোয়েন। ফেনিটোয়েন কি অ্যান্টিকনভালসেন্ট। ফেনিটোয়েনের সাইড এফেক্ট কি আছে? হাইপারট্রপি অফ গাম, অস্টিওমাইলেসিয়া, টেরাটোজেনিক এফেক্ট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, increase WBC, decrease ভিটামিন কে, আর এরিথমিয়া। এগুলো সবগুলা ফেনিটোয়েন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগের সাইড এফেক্ট। ঠিক আছে, আর ডিগক্সিনের সাইড এফেক্ট অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং। কারেক্ট আনসার কোনটা? ডিগক্সিন। ঠিক আছে, শুধু কোশ্চেন আর আনসার মুখস্থ করে লাভ নেই, পুরা ফান্ডাটা বোঝার ট্রাই করো, পুরা জিনিসটা বোঝার ট্রাই করো যে কেন ডিগক্সিনটা ইমিডিয়েটলি স্টপ করতে হয়। কারণ এটা তো এখানে 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 প্রিন্সিপালের মধ্যে লেখা আছে নেগেটিভ কোনোটোকে, মানে এটা হার্ট রেট ডাউন করে। ঠিক আছে, কারণ কি এটা মেইন যে কনজেস্টিভ হার্ট ফেলিওরে কন্ট্রাকশন টোটালি অ্যাবসেন্ট থাকে, বা এখানে কন্ট্রাকশন থাকে না। এটা মেইন ফাংশন কন্ট্রাকশন আপ করে আর হার্ট রেট ডাউন করে। তো এটা কন্টিনিউ যদি চলে তখন হার্ট রেট আরো ডাউন হয়। ঠিক আছে, রেডিকার্ডিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ক্লিয়ার? Through amniocentesis, fetal cells can be tested for detecting various disease if fetus by DNA analysis, karyotype, enzyme production, all of this. Amniocentesis আর একটা fetal anomaly scan খুব ইম্পর্টেন্ট। fetal anomaly scan খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, fetal anomaly scan থেকে বেবির কোনো congenital abnormalities বা কোনো ম্যাটারনাল কোনো অ্যাবনর্মালিটিস যদি থাকে fetal anomaly scan থেকে ডিটেক্ট করা যায়। অ্যামনিওসেন্টেসিসও সেম, ফিটাল অ্যানোমালি স্ক্যান করা হয়। ফিটাল অ্যানোমালি স্ক্যান এটা জাস্ট একটা স্ক্রিনিং প্রসেস। এই ফিটাল অ্যানোমালি স্ক্যানে একটা মা হাই রিস্ক না লো রিস্ক এটা জাস্ট ফাইন্ড আউট করা যায়। ঠিক আছে, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য বেস্ট অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস কি, যে একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ওইটা টেস্ট করে। ঠিক আছে, ওইটাই অ্যামনিওসেন্টেসিস। তো অ্যামনিওসেন্টেসিস কোনো স্ক্রিনিং টেস্ট না, এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর। এর আগে ফিটাল অ্যানোমালি স্ক্যান, ফিটাল অ্যানোমালি স্ক্যান। ঠিক আছে, কবে করা হয়? টাইম 20 to 24 উইকস। হ্যাঁ, এটা 18 to 22 উইকসও করা হয়। ঠিক আছে, বাট বেস্ট টাইম 20 to 24 উইকস। হ্যাঁ, আচ্ছা, পারপাস
ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ম্যাটার্নাল অ্যাবনর্মালিটি, টুইন প্রেগন্যান্সি, বার্থ, congenital, ঠিক আছে। তো আলটিমেটলি কি একটা ফিটাল আর একটা ম্যাটারনাল। ফিটাল যদি কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে বা কোনো এবনর্মালিটিস থাকে, সাপোজ যদি হার্টের কোনো ইস্যু থাকে, ক্ল্যাপ লিফট, ক্ল্যাপ প্যালেট, কোনো অর্গানের কোনো যদি ডিফেক্ট থাকে, ম্যাটারনাল কোনো অ্যাবনর্মালিটিস থাকলে এই সবগুলো অ্যানোমালি স্ক্যান থেকে ইজিলি স্ক্রিনিং করা যায়, বাট এটা কনফার্মেটরি টেস্ট দেয় না, ঠিক আছে। এই টেস্টটা কনফার্ম করার জন্য অ্যামনিওসেন্থেসিস, ঠিক আছে, অ্যামনিওসেন্থেসিস বেস্ট টেস্ট। আচ্ছা, এখানের মধ্যে তোমরা অনেক সময় শুনে থাকো যে ট্রিপল মার্কার টেস্ট, ঠিক আছে। এই সেম এটার নামই ট্রিপল মার্কার টেস্ট, ঠিক আছে। এটার মধ্যে দুইটা টেস্ট করা হয়, একটা ট্রিপল মার্কার টেস্ট আর একটা কোয়াড্রিপল টেস্ট, ঠিক আছে, দুইটা টেস্ট করা হয়। ট্রিপল কোয়াড্রিপল মার্কার টেস্ট। ট্রিপল মার্কার টেস্টের মধ্যে কি কি করা হয়? আলফা ফিটোপ্রোটিন, HCG, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন, আনকনজুগেটেড ইস্টিডিওল। আর এখানে শুধু ট্রিপল মার্কার টেস্ট প্লাস ইনিবিন এ, ঠিক আছে। মানে এখানে তো তিনটাই করা হয়, সঙ্গে ইনিবিন এ টেস্ট যদি করে তখন এটা কোয়াড্রিপল টেস্ট। ট্রিপল মার্কার টেস্টে আলফা ফিটোপ্রোটিন, HCG, আনকনজুগেটেড ইস্টিডিওল। যদি ইনক্রিজ হয় আলফা ফিটোপ্রোটিন তখন কি হয়? নিউরাল টিউব ডিফেক্ট, স্পাইনা বিপিডা, অকালটাস, সিস্টিকা, মেনিঙ্গোসেল, মেনিঙ্গোমায়োসেল, ঠিক আছে। যদি ডিক্রিজ হয়, কি হয়? ডাউন সিনড্রোম। হ্যাঁ, এগুলো যদি ডিক্রিজ হয়, ডাউন সিনড্রোম, পাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, সব কনজেনিটাল ডিফেক্ট। এটাও যদি ডিক্রিজ হয়, সেম কনজেনিটাল ডিফেক্ট, ঠিক আছে। fetal anomaly scan or triple marker test, same alpha fetoprotein,
AFP, নর্মাল রেঞ্জ কত 10 to 150 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। হিউম্যান কোরিয়নিক টোপিং আলফা বিটা কোডে যদি ইনক্রিজ হয় নিউরাল টিউব ডিফেক্ট, যদি ডাউন হয় ডাউন সিনড্রোম, ডিক্রিজ হয় ডাউন সিনড্রোম। হিউম্যান কোরিয়নিক টোপিং নর্মাল রেঞ্জ 1.06 to 315 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, ডিক্রিজ যদি হয় ডাউন সিনড্রোম। Unconjugated estradiol 25 to 28.5 and mol per liter, ডিক্রিজ ডাউন সিনড্রোম। আর কোয়াড্রিপল টেস্টে ইনিবিন এ, ঠিক আছে, এগুলো সবগুলো ইন্ডিকেট করে কনজেনিটাল ডিফেক্ট। হ্যাঁ, কনজেনিটাল ডিফেক্ট। আর এটা এই জন্য করা হয় 20 to 24 উইক্সে করা হয়, কারণ এমটিপি কত উইক্স পর্যন্ত করা যায় 28 উইক্স। যদি কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটিস থাকে তখন সে অ্যাবর্শন করা হয়, ঠিক আছে। অ্যাবর্শনের মধ্যে একটা লেখা আছে না ইউজেনিক, ইউজেনিক মিনস কি কনজেনিটাল অ্যাবনরমালিটিস, হ্যাঁ এটার জন্য, ঠিক আছে। কারেক্ট আনসার ক্যারিওটাইপ, ঠিক আছে, ক্যারিওটাইপটাই কনজেনিটাল অ্যাবনরমালিটি ডিটেক্ট করেন, ঠিক আছে। ক্লিয়ার? Which information is inappropriate when providing instruction to relieve nausea and vomiting during pregnancy? একটা হয় এমএসিস গ্রেভিডারাম আর একটা হয় হাইপারএমএসিস গ্রেভিডারাম। এমএসিস গ্রেভিডারাম মিন্স মর্নিং সিকনেস, হ্যাঁ নর্মাল ভমিটিং নজিয়া ভমিটিং, এটা নর্মাল, হ্যাঁ এসিজি হরমোনের জন্য এটা নর্মাল। আর একটা হয় এক্সেসিভ ভমিটিং, এটা হাইপারএমএসিস গ্রেভিডারাম। একটা এমএসিস গ্রেভিডারাম আর একটা হাইপারএমএসিস গ্রেভিডারাম। এমএসিস গ্রেভিডারাম নর্মাল, বাট হাইপারএমএসিস গ্রেভিডারাম এটা একটা ডিজিজের আন্ডারে, ঠিক আছে। তো যখনই মর্নিং সিকনেস হয়, নজিয়া ভমিটিং হয়, তখন ড্রাই কার্বোহাইড্রেট, ঠিক আছে, আর্লি মর্নিংয়ে এমটি স্টোমাকে ড্রাই কার্বোহাইড্রেট, ঠিক আছে, ড্রাই কার্বোহাইড্রেট যেমন বিস্কিট সব ড্রাই, ঠিক আছে, চিরামুড়ি এগুলো ড্রাই কার্বোহাইড্রেট নিতে বলে, ঠিক আছে। ড্রাই কার্বোহাইড্রেট নিতে পরে যে নজিয়া ওইটা সাপ্রেস হয়, ঠিক আছে। Which information is inappropriate when providing instruction to relieve nausea vomiting during pregnancy? Early morning carbohydrate diet, herbal technique may be used, provide orange juice, avoid oily food. Which information is inappropriate? তিনটাই কারেক্ট, একটা রং, কোনটা রং? কোনটা বলো? কোনটা আনসার বলো, সঙ্গে রেশনাল সহ বলো। Which information is inappropriate when providing instruction to relieve nausea and vomiting during pregnancy? Eliminate করো। কোনটা বলো, কোনটা আনসার? বলো বলো কোনটা? রেশনাল রিজন বলো। আচ্ছা, এমন কে 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 করেছো যে ডায়রিয়ার টাইমে ওআরএস খায়? ডায়রিয়ার টাইমে ওআরএস, হ্যাঁ সরি ডায়রিয়া না, নজিয়া, নজিয়া ভমিটিং, তখন ওআরএস খায়, এমন কি কেউ করো?
হ্যাঁ মানে একদিকে দেখতে গেলে তো ঠিক, কারণ হ্যাঁ একদিকে দেখতে গেলে ঠিক না, কারণ বডিতে ফ্লুইড লস হয়, তো আবার ফ্লুইড ব্যালেন্স করার জন্য ওআরএস হয়। বাট এটা কি রাইট না রং? রাইট না রং? কোশ্চেনের সামারিটা এটাই, ঠিক আছে, কোশ্চেনের আনসারটা এটাই, মানে রেশনালটা এটাই। কেন বলো কোনটা, মানে এটা কি রাইট না রং, কোনটা? না না না, একটা একটা বলো, যে কোনো একটা বলো। কেন রং? হ্যাঁ 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 হ্যাঁ, বাপরে বাপ, এটা রং। কেন রং? কি থাকে? সোডিয়াম থাকে। তো যখন মানে ভমিটিং সেন্টার, ঠিক আছে, ভমিটিং সেন্টার যখন ইরিটেট থাকে তখন বডিতে যে ওয়াটার মানে বডিতে যে নিউট্রিশন, ঠিক আছে, একদিকে ঠিক আছে নিউট্রিশন লস হয়, মানে ফ্লুইড ইমব্যালেন্স হয়। বাট তুমি যখন নজিয়া ভমিটিং এর টাইমে তুমি যখন ওআরএস নাও তখন এটা আরো বেশি ভমিটিং সেন্টার ইরিটেট করে, ঠিক আছে, ভমিটিং কমার জায়গায় ভমিটিং এটা আরো বাড়ে, ঠিক আছে, এটা তখন আরো বাড়ে, ঠিক আছে। তখন সবচেয়ে বেস্ট তুমি এটা স্টপ করো, তুমি আইভি ফ্লুইড স্টার্ট করো, ঠিক আছে, আইভি ফ্লুইড বেস্ট, ঠিক আছে। তো এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে কি আছে, নজিয়া ভমিটিং, ঠিক আছে, এটা নর্মাল, প্রেগনেন্সি টাইমে এটা নর্মাল, এসসিজি হরমোন ভমিটিং সেন্টার ইরিটেট করে যার কারণে নজিয়া ভমিটিং হয়, সিম্পল ফান্ডা। বাট ওই টাইমে তুমি যদি আরো বেশি অরেঞ্জ জুস, ঠিক আছে, অরেঞ্জ জুস বেশি বেশি নাও, তখন এটা ভমিটিং সেন্টার আরো বেশি ইরিটেট করে এবং নজিয়া ভমিটিং যতটুকু থাকে তখন এটা হাইপার এমেসিস গ্রেভিটার হয়, ঠিক আছে। ওই টাইমে সবচেয়ে বেস্ট ড্রাই কার্বোহাইড্রেট, ঠিক আছে, এখানে লেখা আছে আর্লি মর্নিং কার্বোহাইড্রেটের সবচেয়ে বেস্ট ড্রাই কার্বোহাইড্রেট, ড্রাই সিএইচও, ঠিক আছে। তো এটাই সবচেয়ে বেস্ট। এটা হয় প্রেগনেন্সি টাইমে, এটা হয় যখন হয় তুমি অ্যাডভাইস করবে যে প্রেগনেন্ট মাদার থাকে যাতে আর্লি মর্নিং এ চা কফি এসব না খেয়ে ড্রাই কার্বোহাইড্রেট, ঠিক আছে, কোনো লিকুইড যাতে মানে যদি এমন এক্সেসিভ হয় লিকুইড যাতে না নিয়ে ড্রাই কার্বোহাইড্রেট স্টার্ট করে, ঠিক আছে, এটা বেস্ট। হার্বাল টেকনিক, হ্যাঁ বেস্ট। অ্যাভয়েড অয়েলি ফুড, এগুলো সবগুলো কারেক্ট আছে, বাট এটা রং, ঠিক আছে। সবকিছুতে লজিকে মানে যে এটা বডি থেকে ফ্লুইড লস হয়েছে না, আমি ফ্লুইড ব্যালেন্স করবো না, ওই লজিকে কাজ হয় না। নেক্সট, ড্রাগ অফ চয়েস টু লোয়ার দ্য ব্লাড কোলেস্টেরল, সিরাম লিপিড প্রোফাইল একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কার্ডিয়াক ডিজিজ মানে হার্ট ডিজিজ ফাইন্ড আউট করার সবচেয়ে একটা বেস্ট আর্লি ডিটেকশন লিপিড প্রোফাইল, ঠিক আছে। লিপিড প্রোফাইলের মধ্যে কি থাকে, কোলেস্ট্রল থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে, এলডিএল থাকে যেটা ব্যাড কোলেস্ট্রল, আর এটা থাকে এইচডিএল, ঠিক আছে। এক্সাম অনেক সময় জিজ্ঞেস করে নর্মাল রেঞ্জ কত, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল। ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, রেঞ্জ কত বলো? বলো বলো। জানো সবচেয়ে বেশি হার্মফুল এই তিনটা জিনিস, ঠিক আছে। তুমি যদি 10 জনের যদি লিপিড প্রোফাইল অ্যাবাভ 30 ইয়ার্স, যদি তুমি 10 জনের লিপিড প্রোফাইল চেক করো এর মধ্যে দেখবে যে 8 জনের লিপিড প্রোফাইল হাই, ঠিক আছে। এটা ইন্ডিকেট করে ইন্ডিয়ার মধ্যে অ্যাওয়ারনেসটা কতটা কম লোকের মধ্যে। কারণ কি, এ কোলেস্টেরল সব আছে হাই ফ্যাটি ডায়েট থেকে, ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড সব আছে সব অয়েলি ফুড থেকে। তুমি দেখো মানে তুমি এখন যদি এখন তো সন্ধ্যার টাইম, তুমি দেখো শুধু তেলে ভাজার দোকান, ঠিক না, সব সব গার্বেজ ফুড,
এই গার্বেজ ফুড মানে কোনো হেলদি ফুড নাই। তুমি রেস্টুরেন্টে গিয়ে দেখো, সব গার্বেজ ফুড, সব তেলে ভাজা, যেখানে যাবে শুধু এক গার্বেজ ফুড, কোনো জায়গায় একটা হেলদি ফুড নাই। তো আলটিমেটলি এগুলো তো মানে লোকে খেতে 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 এমন একটা অভ্যাস, আর এগুলো এতই টেস্টি করে, কি জানি জাদু দিয়ে জানি না, এতই টেস্টি করে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, ঠিক আছে, বিশেষ করে তো মেয়েরা। তো যার কারণে আবার কিন্তু মেয়েরা কিন্তু হার্ট ডিজিজ হওয়ার চান্স খুব কম থাকে, কারণ ইস্ট্রোজেন থাকে। আলটিমেটলি সব ছেলেরাই ভিকটিম। তো এই যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো সবগুলো আছে এই গার্বেজ ফুড খাওয়ার থেকে, ঠিক আছে, অয়েলি ফুড, স্পাইসি ফুড এগুলো খাওয়ার থেকে। বাট কন্ট্রোল তো করে না, সব শুধু খায় আর খায়। তো এটা নর্মাল রেঞ্জ কত? লেস দেন 200 mg per dl। চেক করো 30। হ্যাঁ ঠিক আছে, 150, তো ওইটা তো লেস দেন 120 না। ট্রাইগ্লিসারাইড লেস দেন 150 mg per dl। LDL less than 100 mg per dl, ঠিক আছে। HDL কে লেস না মোর দেন 50 mg per dl। যেটা বডিতে বেশি থাকার দরকার এটাই বডিতে কম থাকে, আর যেগুলো যেগুলো কম থাকার দরকার এগুলো বেশি থাকে, উল্টা সব, ঠিক আছে। কন্ট্রোল করা দরকার। 30 ইয়ার্স অ্যাবাভ একবার মানে 6 মান্থে একবার চেক করা দরকার লিপিড প্রোফাইল খুব ইম্পর্টেন্ট। আলটিমেটলি কি করে, এই যে লিপিড প্রোফাইল যদি মানে চেঞ্জ হয়, তখন এই যে হার্টের মধ্যে কি করে, এথেরোস্ক্লেরোসিস, ফ্ল্যাগ ফর্মেশন করে, ঠিক আছে, এখানে ডিপোজিট করে, এখানে ব্লকেজ ক্রিয়েট করে। এখন তো কিছু হয় না, এখন তো কম বয়স, ঠিক আছে, এখন বডিতে, শরীরে, মনে সব এনার্জি ভরপুর। এখানে কি হয়, ফ্ল্যাগ ফর্মেশন হয়, ঠিক আছে। এই ফ্ল্যাগ ফর্মেশন বাড়তে 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 একটা সময় এটা পুরাটা ব্লক হয়, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রিজন একটাই, এখন থেকে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডায়েট, রেস্ট আর এক্সারসাইজ মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন তো যদি মেনটেন করো, আস্তে আস্তে মানে এটা হ্যাবিট হয়। আর যদি মেনটেন না করো, যদি কন্টিনিউয়াসলি গার্বেজ ফুডগুলো খাও, ঠিক আছে, সবচেয়ে বেশি ডেঞ্জার এই দুইটা, ঠিক আছে। এটাও আছে কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড। তুমি চেক করে দেখো, 10 জনের মধ্যে 8 জনের হাই লিপিড প্রোফাইল, ঠিক আছে, শুধুমাত্র ডায়েট। একটাই রিজন, শুধু ডায়েট থেকে এরকম হয়। আনসার কোনটা বলো? ড্রাগ অফ চয়েস টু লোয়ার দ্য কোলেস্টেরল। দেখো, মেডিসিন মেডিসিন মানে মেডিসিন সেকেন্ডারি লেভেলে প্রিভেনশন, ঠিক আছে। তো মেডিসিন তো পরে আছে। মেডিসিন কি? মেডিসিন একটা পয়জন, ঠিক আছে, কোনো না কোনো অ্যাঙ্গেল তো এটা পয়জন। সাইড এফেক্ট আছে মানে তো এটা পয়জন না। তো মেডিসিন দিয়ে আলটিমেটলি কোনো ডিজিজ কিউর হয় না, এটা টেম্পোরারি রিলিফ, ঠিক আছে। কিউর হয় তখনই যখন, এটা তো ফিজিক্যাল বডি না, হ্যাঁ, ন্যাচারাল সিস্টেম, তো ন্যাচারাল ফেনোমেনা, তো ন্যাচারাল প্রসেস, তো ন্যাচারাল প্রসেস, এটা ন্যাচারাল প্রসেসে মেনটেন করতে হয়। ন্যাচারাল প্রসেস কি? এক্সারসাইজ, স্লিপিং প্যাটার্ন, ডায়েট, এগুলো ন্যাচারাল প্রসেস। তুমি যদি ন্যাচারাল প্রসেসের মধ্যে যদি আর্টিফিশিয়াল জিনিস যদি ইনজেক্ট করো, আলটিমেটলি বডি রিয়াক্ট করবে না। টেম্পোরারি রিলিফ পাওয়া যায়, ঠিক আছে, মানে হাই কোলেস্ট্রলের জন্য অ্যাটোরোবাস্টেটিন মেডিসিন প্রেসক্রাইব করা হয়, বাট এটা টেম্পোরারি রিলিফ, ঠিক আছে। তো মেডিসিনে যাতে যেতে না লাগে। এগুলা বেস্ট মেডিসিন কোনটা? বেস্ট মেডিসিন এগুলো সবচেয়ে বেস্ট মেডিসিন, ঠিক না? অ্যাটেনালল কি? অ্যাটেনালল এটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। ফুরোসামাইড ডায়োরেটিক ড্রাগ, হ্যাঁ। ডায়াজেপাম, ক্লোনাজেপাম, ঠিক আছে, এগুলো সবগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ফুরোসামাইড, অ্যাটেনালল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। ডায়োরেটিক ড্রাগের কি কি ক্যাটাগরি আছে? একটা আছে লুক ডায়োরেটিক, ওইটাই ফুরোসামাইড। এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এটা কি করে? বডি থেকে ফ্লুইড রিডিউস করে, ঠিক আছে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ব্লাড প্রেশার ভলিউম বাড়ে, ব্লাড প্লাজমা লেভেল বাড়ে, বডি থেকে ফ্লুইড
রিডিউস করে, লুপ ডায়ারেটিক। একটা আছে লুপ ডায়ারেটিক, একটা আছে অসমোটিক ডায়ারেটিক মেনিটল, যেটা যেটা সেরিব্রাল এডিমাতে দেওয়া হয়, ঠিক আছে, মেনিটল অসমোটিক ডায়ারেটিক। একটা আছে থায়াজাইড, ক্লোরথায়াজেপক্সাইড, এটা ইউজ করা হয়, হাইড্রোসেফালাসে ইউজ করা হয়, ঠিক আছে। একটা আছে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, এটা বডিতে যদি পটাশিয়াম ডাউন হয়, এটা পটাশিয়াম ব্যালেন্স মেনটেন করার জন্য দেওয়া হয়, ঠিক আছে। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, স্পাইরোনোলেকটন। আচ্ছা ঠিক আছে, একটু লিখে দিই, ঠিক আছে। ক্লিয়ার তো না এটা কোলেস্টেরল? এরপরে একটা ইনফরমেশন আছে তোমাদের জন্য, একটা ইনফরমেশন। কি ইনফরমেশন এটা দেখাবো, বাট খুবই ইনফরমেটিভ ইনফরমেশন, ঠিক আছে। আমি আসছি ডায়োরেটিকের পরে, আমি এটা দেখাচ্ছি ডায়োরেটিক। হ্যাঁ, ডায়োরেটিক কি কি ডায়োরেটিক আছে? একটা আছে লুপ ডায়োরেটিক, লুপ লুপ ডায়োরেটিক। একটা আছে অসমোটিক ডায়োরেটিক, অসমোটিক ডায়োরেটিক। একটা আছে থায়াজাইড, লুপ ডায়োরেটিক আছে কি ফুরোসামাইড, অসমোটিক ডায়োরেটিক মেনিটল, থায়াজাইড, হাইড্রো ক্লোর থায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। এটার মেন ফাংশন কি? অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপারটেনসিভ, সেরিব্রাল এডিমা, এটা হাইড্রোসেফালাস, ঠিক আছে। তাহলে সবগুলো ডায়োরেটিক্স কি কি থাকে? লুপ ডায়োরেটিক্স, ফুরোসামাইড,
অ্যান্টিহাইপারটেনসিভ ইউজ করা হয়, অসমোটিক ডায়োরেটিক ম্যানিটল সেরেব্রাল এডিমাতে ইউজ করা হয়, থায়াজাইড ডায়োরেটিক ক্লোরথায়াজেপক্সাইড হাইড্রোসাপালাইস ইউজ করা হয়, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এটা ইউজ করা হয় গ্লুকোমা পেশেন্টের জন্য, কারণ গ্লুকোমা পেশেন্টে আইওপি ইনক্রিজ হয়, পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক স্পাইনোনোল্যাকটন এটা পটাশিয়াম স্টোর করে বডিতে। এখানে যতগুলাই ডায়োরেটিক্স আছে লুপ, অসমোটিক, থায়াজাইড, কার্বনিক সবগুলো ডায়োরেটিক বডি থেকে সোডিয়াম মানে বডি থেকে আলটিমেট মানে মেন কি বডি থেকে ফ্লুইড রিডিউস করে। যখন বডি থেকে ফ্লুইড রিডিউস হয় সঙ্গে সোডিয়াম পটাশিয়াম দুটোটাই বডি থেকে এক্সক্রিট হয়। বাট পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিকটা তখনই ইউজ করা হয় যখন পেশেন্টের অলরেডি হাইপো ক্যালেমিয়া আছে, ওই সেই ক্ষেত্রে অন্য ডায়োরেটিকগুলো ইউজ করা যায় না, তখন পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক ইউজ করতে হয়। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক বডি থেকে পটাশিয়াম এক্সক্রিট করে না, উল্টা এটা রিস্টোর করে বডিতে, বাট সোডিয়াম এক্সক্রিট করে বডি থেকে। ঠিক আছে, শুধু একটাই একটু ডিফারেন্ট, পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক সোডিয়াম এক্সক্রিট করে বাট পটাশিয়াম রিস্টোর করে, বাকি সবগুলো সোডিয়াম পটাশিয়াম এক্সক্রিট করে। ঠিক আছে, একটা ইনফরমেশন সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, 360 ডিগ্রি টিচিং স্টাডি প্ল্যান। তো আমি অনেকগুলাই মেসেজ পাই মানে কল পাই যে একটাই যে আমি কোন জায়গা থেকে শুরু করতাম, কোন জায়গা থেকে আমি স্টাডি শুরু করতাম, কোন জায়গা থেকে আমার করলে পরে সুবিধা। আমার সিলেবাস অনেক কিছু সিলেবাস আছে, সিএইচও সিলেবাস আলাদা, নার্সিং অফিসার সিলেবাস আলাদা, অনেকগুলা কন্টেন্ট, অ্যাপের মধ্যে অনেক ক্লাস, ইউটিউবে অনেকগুলো ক্লাস, বাট আমি কোন জায়গা থেকে শুরু করতাম। সঙ্গে আরও প্র্যাকটিস টেস্ট আছে, 2020 সিরিজ আছে। তো যাদের এই প্রবলেম তার জন্য বিশেষ করে এখানে 20 ডেজের একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে। 20 ডেজ, স্টাডি প্ল্যান। কিভাবে আমি এটা শুরু করবো? 20 ডেজ স্টাডি প্ল্যান। আজকে যদিও আবার এক্সাম এক্সটেন্ড করলো, তো এখন 20 ডেজ ইজিলি আমি এটা কভার করতে পারি। ঠিক আছে, তো যেদিন থেকে শুরু করো, আজকের থেকে শুরু করো বা কালকের থেকে শুরু করো, ওই দিনটাই ডে 1। ঠিক আছে, এখানে ডে 1 এ তোমাদের এটা সিএইচও সিলেবাস। ঠিক আছে, এটা সিএইচও সিলেবাস, এটা নার্সিং অফিসারের সিলেবাস। তো যাদের সিএইচও, শুধুমাত্র যারা সিএইচওর জন্য মানে এক্সাম দেবে তার জন্য এটা, আর যারা নার্সিং অফিসার এক্সাম দেবে তার জন্য এটা। ঠিক আছে, জিনিসটা আগে বোঝো। সিএইচও যারা সিলেবাস আছে ডে 1 যেদিন থেকে স্টার্ট করো, আজকে কালকে, তবে আজকে থেকে শুরু করো, যদি না হয় কালকে থেকে শুরু করো, যেদিনে শুরু করো ডে 1 এ তোমাদের সিলেবাস অনুসারে অ্যানাটমি আছে। ঠিক আছে, অ্যানাটমি ডে 1 এ অ্যাপের মধ্যে ক্লাস দেওয়া আছে, 360 অ্যাপের মধ্যে ক্লাস দেওয়া আছে, ক্লাস সঙ্গে ক্লাসের কন্টেন্ট দেওয়া আছে, পিডিএফ কন্টেন্ট দেওয়া আছে। অ্যানাটমি ডে 1 অনেক ছোট কন্টেন্ট, মাত্র 5 মার্ক থাকে, একদিনে এটা কমপ্লিট করা যায়, খুব একটা বেশি টাফ না। ঠিক আছে, একদিনে 24 আওয়ার্স, এই 24 আওয়ার্স টাইম লাগে না একটা কন্টেন্ট শেষ করতে, 24 আওয়ার্স টাইম লাগে না। ইজি ক্লাসগুলো দেওয়া আছে, হার্ডলি 4 to 5 আওয়ার্স লাগে সব কিছু নিয়ে। ঠিক আছে, তো অ্যানাটমি ডে 1, কারণ এখন টাইম শর্ট, এখন আমার বেশি টাইম নিয়ে স্টাডি করার মানে ওইরকম সময় নেই। ডে 1 এ আমার অ্যানাটমি সঙ্গে ওই দিনে ডে 1 এ এমসিকিউ সিরিজ, ইউটিউবের মধ্যে এমসিকিউ সিরিজ দেওয়া আছে, সঙ্গে 360 অ্যাপের মধ্যে এমসিকিউ সিরিজ দেওয়া আছে। এমসিকিউ সিরিজগুলো দেখতে খুব একটা বেশি প্রবলেম হয় না, এগুলো জাস্ট মাইন্ড রিল্যাক্সেশনের জন্য। তুমি অ্যানাটমি দেখো, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ দেখো। এমসিকিউ সিরিজ যেটা ডে 1 এ দেওয়া আছে, এটা 2 আওয়ার্সের কাছাকাছি মানে ক্লাসটা। ঠিক আছে, এটা দেখো। আর যখন ইউটিউব বা অ্যাপের মধ্যে ক্লাস দেখবে, অ্যাটলিস্ট এটা নর্মাল না করে অ্যাটলিস্ট এটা 1.75x এ করো। ঠিক আছে, 2x করো না, বেশি স্পিড হয়ে যাবে। তো এটা একটু স্পিড বাড়াও। ঠিক আছে, 1x বা 1.5 বা 1.7x এ দেখো। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা ভিডিওটা এটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট এটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তো এটা ডে 1 এর প্ল্যান, এটা ডে 1 এর প্ল্যান। ডে 3 তে, ঠিক আছে, এটা শুধু যারা সিএইচওর জন্য। ঠিক আছে, ডে 3 তে এখানে আরো মাঝখানে আরো একদিন টাইম আছে, যদি কোনো কারণে শেষ না হয়। ঠিক আছে, যদি কোনো কারণে অ্যানাটমি একদিনে যদি শেষ না হয়, এমসিকিউ যদি শেষ না হয়, তো এটা পরের দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারো। ফাইন। ডে 3 তে চাইল্ড হেলথ একটু বড় কন্টেন্ট, এটা ডে 3 তে কমপ্লিট করো, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ। ঠিক আছে,
যদি কোনো কারণে শেষ না হয় পরের দিন এক্সটেন্ড করো। ডে 5-এ অ্যাডোলেসেন্ট হেলথ। অ্যাডোলেসেন্ট হেলথ খুবই ছোট টপিক, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ কমপ্লিট করো, সঙ্গে একটা 2020 সিরিজ কমপ্লিট করো। ঠিক আছে, 2020 সিরিজ কি? 2020 সিরিজ মানে এটা এক্সাম পেপার, এক্সাম। আমার শুধু থিওরি পড়লে তো হবে না, এখন টাইম শর্ট, আমার থিওরি পড়ে সময় নষ্ট, শুধু সময় নষ্ট করলে হবে না, সঙ্গে আমার একটা 2020 সিরিজ এক্সাম। ঠিক আছে, এক্সাম টেস্টের নাম কি? 2020 সিরিজ। এখানে দেওয়া আছে প্র্যাকটিস টেস্ট এন্ড 2020 সিরিজ। 2020 সিরিজটা আমি পরে আসছি, এটা কিভাবে কি করতে লাগবে। তাহলে ডে 5-এ আমার একটু টাইমটা বেশি লাগবে, আমার থিওরি সঙ্গে আমার এমসিকিউ সিরিজ সঙ্গে আমার একটা এক্সাম। ঠিক আছে, ডে 7-এ ম্যাটারনাল হেলথ, একটু ম্যাটারনাল হেলথের টপিকটা বড়, এটা কমপ্লিট করো, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ সঙ্গে একটা প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, প্র্যাকটিস টেস্ট 1 2 এগুলা সেট করা আছে। ঠিক আছে, প্রতিটা সেট করা আছে। প্র্যাকটিস টেস্ট 1 2020 সিরিজ 1 2 3 2027 সিরিজে কি আছে এটার একটা সেট করা আছে। ঠিক আছে, ডে 9-এ ফ্যামিলি প্ল্যানিং সঙ্গে একটা এমসিকিউ সিরিজ 5 সিরিজ 2020 সিরিজ 2 and 3। যেহেতু টাইম শর্ট, আমার একটু সময় বেশি নিয়ে স্টাডি করতে লাগবে, আলটিমেট না হলে আমার সিলেবাস শেষ হবে না। ডে 11-এ কমিউনিকেবল ডিজিজ সঙ্গে একটা এমসিকিউ সিরিজ আর প্র্যাকটিস টেস্ট সবগুলো 100 এক্সাম, আর 2020 সিরিজগুলো ছোট ছোট এক্সাম, 20 মার্ক করে এক্সাম, এগুলো শেষ করতে বেশি টাইম লাগে না। ডে 13-এ এনসিডি প্ল্যান, এনসিডি যে নন কমিউনিকেবল ডিজিজ তোমাদের সিলেবাস অনুসারে, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ 7 যেটা ইউটিউবে বা অ্যাপের মধ্যে দেওয়া আছে, আর একটা 2020 সিরিজ সেট 4। হ্যাঁ, ডে 15-এ নিউট্রিশন আর স্কিল বেস, ছোট ছোট টপিক 5 মার্কের, টোটাল এখানে 2টা সাবজেক্ট, সঙ্গে একটা এমসিকিউ সিরিজ আর একটা প্র্যাকটিস টেস্ট সবগুলো 100-এ এক্সাম, 2020 সিরিজ সবগুলো 20-তে এক্সাম। ডে 17-এ বেসিক কনসেপ্ট অফ পাবলিক হেলথ সঙ্গে একটা এমসিকিউ সিরিজ যেটা 9 আর 2020 সিরিজ। ঠিক আছে, 5 আর 6 কমপ্লিট করো। এতটুকু পর্যন্ত মানে ডে 1 থেকে ডে 17, এখানে টোটাল 17 ডেজের প্ল্যান দেওয়া আছে। তো আমার প্ল্যান টার্গেট কত? 20 ডেজ, বাকি আরো হাতে 3 দিন থাকে, এই 3 দিন তুমি রিভিশন করো যা যা তুমি পড়লে, বা যদি কোনো সাবজেক্ট যদি পড়া না হয় এটা রিভিশন করো হাতে এই 3 দিনের মধ্যে। এখানে এমসিকিউ সিরিজ গুলো 9টা, বাকি আরো এমসিকিউ সিরিজ আরো 11টা এমসিকিউ সিরিজ আছে, এগুলা সবগুলা এই লাস্টের 3 দিনের মধ্যে কমপ্লিট করো। লাস্টের 3 দিনে দেখো বেসিক মেন জিনিসটা কি, প্রথমে থিওরি পার্টটা এটা তোমার ফার্স্ট স্টেপ। এটা কমপ্লিট না করে তুমি এক্সামে মানে এই যে প্র্যাকটিস টেস্ট বা 2020 সিরিজ দিয়ে লাভ নেই। তোমার আগে থিওরিটা স্ট্রং করো। এটা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তাড়াতাড়ি তোমার এই যে এমসিকিউ সিরিজ আর প্র্যাকটিস টেস্ট 2020 সিরিজের জন্য এটা বেরিয়ে হবে। ঠিক আছে, আগে থিওরিটা কমপ্লিট করো। এই 17 ডেজের একটা প্ল্যান দেওয়া আছে থিওরি কমপ্লিট করা। ঠিক আছে, আগে থিওরি কমপ্লিট করো। রিমেনিং যে দিনগুলো থাকে বা এক্সামে যতদিন পর্যন্ত দিন না আসলে তোমার হাতে টাইম থাকবে, এই বাকি দিনগুলোতে তুমি সব শুধু এমসিকিউ সিরিজ আর প্র্যাকটিস টেস্ট এই শুধু 2টার উপরে তুমি ডিপেন্ড হয়ে মানে কমপ্লিটলি 2টার উপরে তুমি ট্রাই করো। এটা 17 ডেজের প্ল্যান সিএইচও। ঠিক আছে, এবার যদি কেউ নার্সিং অফিসারও এক্সাম দাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট সিএইচও নার্সিং 2টার এক্সাম দেয়, তার ক্ষেত্রে একটু টাইম ডিউরেশনটা বাড়াতে লাগবে। ঠিক আছে, নর্মালি যদি সিএইচওর জন্য যদি 5 to 6 আওয়ার যদি টাইম দেয় হয়ে যায়। ঠিক আছে, আর কিন্তু নার্সিং অফিসার জন্য একটু টাইমটা বেশি লাগবে, 7 থেকে 8 ঘন্টা টাইম। ঠিক আছে, কারণ সিলেকশন অত সহজ না। ঠিক আছে, সিলেকশন নিতে গেলে আমার পরিশ্রম করতে লাগবে, আমার স্টাডি করতে লাগবে, ঠিক না? তো এখানে ডে 1 যারা কম্বাইন্ড সাবজেক্টের জন্য, ডে 1-এ অ্যানাটমি, ডে 2-তে নার্সিং ফাউন্ডেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, আর টোটাল 10টা ক্লাস দেওয়া আছে অ্যাপের মধ্যে। ডে 1-এ অ্যানাটমি যারা কম্বাইনের জন্য, ডে 2-তে নার্সিং ফাউন্ডেশন সঙ্গে একটা এমসিকিউ সিরিজ। হ্যাঁ, এটা হচ্ছে ডে 2, শুধু ডে 2-তে কি নার্সিং ফাউন্ডেশন, এমসিকিউ সিরিজ আর একটা প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, ডে 1-এ তো একটা প্র্যাকটিস টেস্ট এখান থেকে শুরু, 1 2 3 আগে 3টা শেষ। ঠিক আছে, এরপরে ডে 4-এ ঠিক আছে যে ডেটে যে প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে সেই ডেটে সে প্র্যাকটিস টেস্ট কমপ্লিট করো। ঠিক আছে, এখানে 4th দেওয়া আছে আমার ডে 2 থেকে, মানে দেখতে গেলে দেখা যায় কি ডে 2 থেকে আমার প্র্যাকটিস টেস্ট 4 থেকে শুরু হয়, কোনো অসুবিধা নেই, কোনো একটা সাবজেক্টের টেস্ট অসুবিধা নেই। ডে 3-তে এখানে চাইলে ডে 4-এ নার্সিং ফাউন্ডেশনের এরপরের পার্টটা। ঠিক আছে, নার্সিং ফাউন্ডেশনের জন্য 3 দিন দেওয়া আছে, কারণ নার্সিং ফাউন্ডেশন ইম্পর্টেন্ট আর একটু কন্টেন্ট বড় আছে, এটা কমপ্লিট করো। ডে 4-এ নার্সিং ফাউন্ডেশন সঙ্গে এমসিকিউ সিরিজ 2020 সিরিজ 7। ডে 8-এ নার্সিং রিসার্চ যেটা অলরেডি অ্যাপের মধ্যে দেওয়া আছে 360, এমসিকিউ সিরিজ 13 সঙ্গে 2020 সিরিজ 8 9 টেস্ট। ঠিক আছে, ডে 10-এ নার্সিং ফাউন্ডেশন এমসিকিউ সিরিজ 14,
প্র্যাকটিস টিজ 7 এমন করে ডে 12 14 16 18 19 20 লাস্টের দিকে শুধু রিভিশন। হ্যাঁ, সঙ্গে এমসিকিউ সিরিজ সেম ডেতে প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, এতটুকু হচ্ছে গিয়ে আমার 20 ডেজ এর স্টাডি প্ল্যান। ঠিক আছে, যেদিন থেকে আমি শুরু করবো 20 ডেজ এর আমার স্টাডি প্ল্যান। একদিনও নষ্ট করা যাবে না, একদিনও আমি পড়া ছাড়া মানে যদি আমি একদিন যদি আমি মিস করি এই দিনটা কিন্তু মিলানো ভীষণ টাফ। ঠিক আছে, আমি অলরেডি তোমাদের যাতে ইজি হয়, এখন টাইম খুব শর্ট, এই শর্ট টাইমের ভিতরে এটা প্রিপারেশন করা খুব একটা বেশি টাফ না। ঠিক আছে, আর যখন থিওরি ক্লাসগুলো দেখবে একটু মানে টাইমটা যাতে মানে শুধু দেখার আছে দেখলে এমন ভাবে লাভ নেই। ঠিক আছে, ভালোভাবে দেখো, বোঝার ট্রাই করো, সব কনসেপ্টটা বোঝার ট্রাই করো। এবার নেক্সট পার্ট, এমসিকিউ সিরিজ নিয়ে কোনো প্রবলেম নেই। এমসিকিউ এর সবগুলা সিরিজ ইউটিউবে দেওয়া আছে, সঙ্গে 360 অ্যাপে দেওয়া আছে। 2020 সিরিজ আর প্র্যাকটিস টেস্টের মধ্যে টেস্টটা দুইটা ক্যাটাগরিতে হয়, একটা 2020 সিরিজ। ঠিক আছে, এখানে টোটাল 16 সিরিজ দেওয়া আছে। ঠিক আছে, প্রতিটা টপিকস গুলা কোথায় দেওয়া আছে? টপিকস গুলো দেওয়া আছে ইউটিউবে, 360 চ্যানেলে দেওয়া আছে ইউটিউবে। সাপোজ এনিমিয়া, সাপোজ থাইরয়েডিজম। ঠিক আছে, এই এনিমিয়া থেকে 20 কোশ্চেন, থাইরয়েডিজম থেকে 20 কোশ্চেন, হ্যাঁ, এইচআইভি এখান থেকে 20 কোশ্চেন। তো প্রতিটা টপিক, এই যে 16টা কন্টেন্ট দেওয়া আছে, 16টাই ইউটিউবের মধ্যে দেওয়া আছে। ইউটিউবের মধ্যে কোনো কোশ্চেন নেই। কোশ্চেনগুলো তোমরা কোথায় পাবে? কোশ্চেনগুলো আমি বলছি কোথায় পাবে। এনিমিয়া তুমি কোন জায়গাতে স্টাডি করবে? ইউটিউবতে স্টাডি করার পরে তারপরে এটা এক্সাম পেপার আমরা দিয়ে দেবো। থিওরি থাইরয়েড, এমন করে টোটাল 16 টপিক ইউটিউবের মধ্যে অলরেডি ক্লাসগুলো দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 2020 সিরিজের। নেক্সট প্র্যাকটিস টেস্ট। প্র্যাকটিস টেস্ট টোটাল 8টা প্র্যাকটিস দেওয়া আছে, আর সবগুলা 100 মার্কের এক্সাম। ঠিক আছে, টোটাল 800 মার্কের এক্সাম। এগুলো সবগুলা তোমাদের সাবজেক্ট ওয়াইজ, যে সিএইচও হোক বা নার্সিং অফিসার হোক, সবগুলা সাবজেক্ট ওয়াইজ এই কোশ্চেনগুলো করা আছে। সাপোজ চাইল্ড হেলথ, হ্যাঁ, এখানে যেমন চাইল্ড হেলথ দেওয়া আছে, অ্যানাটমি দেওয়া আছে, ম্যাটারনাল হেলথ, এমন করে সবগুলো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কোথায় থেকে পড়বে? এগুলো পড়বে অ্যাপ থেকে, মানে 360 অ্যাপ থেকে সবগুলা ক্লাস, রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সবগুলা ক্লাস অ্যাপ থেকে পড়বে, এগুলো ইউটিউবে নেই, এগুলো পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টেস্টের সিস্টেম। নেক্সট এমসিকিউ সিরিজ। এমসিকিউ ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব প্লাস অ্যাপে দেওয়া আছে, যেখান থেকে সুবিধা পড়ো। ঠিক আছে, পড়ো। এমসিকিউ সিরিজ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা পড়ো। এবার সবাই একটাই কোশ্চেন, যে আমি এক্সামের পেপারগুলো কোত্থেকে পাবো? ঠিক আছে, এটা সবচেয়ে, তো তোমাদের জন্য বুকলেট। ঠিক আছে, তোমাদের জন্য বুকলেট। এই বুকলেটটার মধ্যে কি থাকবে? বুকলেটটার মধ্যে থাকবে টোটাল 700 প্লাস কোশ্চেন, প্লাস এখানে যে 2020 সিরিজ আর প্র্যাকটিস টেস্ট, এখানে থাকবে 2020 সিরিজে টোটাল 16 কোশ্চেন, মানে 16 সেট, হ্যাঁ, আর প্র্যাকটিস টেস্টে থাকবে টোটাল 8 সেট। হ্যাঁ, প্রায় দেখতে গেলে দেখা যায় 1100 প্লাস কোশ্চেন। ঠিক আছে, এখানে 700 কোশ্চেন থাকবে, মানে কোশ্চেন আনসার থাকবে। এটা হচ্ছে গিয়ে শর্ট রিভিউ বা বুলেট পয়েন্ট হিসাবে থাকবে, সবগুলা বুলেট পয়েন্ট হিসাবে থাকবে। হ্যাঁ, একটা লাইনের মধ্যে কোশ্চেন আনসার একসঙ্গে থাকবে বুলেট পয়েন্ট হিসাবে। তা এটা আমি তখনই পড়বো যখন আমার থিওরি সবটা কমপ্লিট হবে, তখন আমার এটা হেল্পফুল হবে। ঠিক আছে, এক্সামে যাওয়ার আগে আমার এত কিছু পড়ার টাইম নেই, তখন আমার বুকলেটটাই সবচেয়ে বেস্ট। আর এটার মধ্যে সবগুলা কোশ্চেন সেট থাকবে, টোটাল 16 সেট 2020 সিরিজ আর 8 সেট প্র্যাকটিস টেস্ট। এই বুকলেটের মধ্যে সমস্ত কিছু থাকবে। তো বুকলেটটার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। অল দ্য ক্লাসেস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন দ্য 360 টিচিং অ্যাপ, টোটাল 20 days সিস্টেমেটিক স্টাডি ফর দ্য আপকামিং এক্সাম, এমসিকিউ সিরিজ অন ডেইলি বেসিস একটা এমসিকিউ সিরিজ থাকবে, অ্যাভেলেবল ইন দ্য 360 অ্যাপ অ্যান্ড 360 ইউটিউব চ্যানেল। We will provide hard copy booklet to all enrolled student, no extra cost. Those who have
clear all dues. All the 2020 series and practice tests are available in the booklet. হ্যাঁ, যা যা টেস্ট আছে সবগুলো বুকলেটের মধ্যে আমরা এগুলো প্রোভাইড করে দেবো। Content of 2020 series available in the 360 channel. If any doubts, please call 8904811065. ঠিক আছে, এরপরও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা কাইন্ডলি এই নাম্বারে ফোন করো। আশা করি জিনিসটা তোমাদের বুঝতে আর কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু টাইম নিয়ে স্টাডি করতে লাগবে, আদারওয়াইজ কিন্তু সিলেবাস কমপ্লিট করা ভীষণটা। ঠিক আছে, সবকিছু খুব সুন্দরভাবে ক্লাসগুলো তোমাদের অ্যাপের মধ্যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে কমপ্লিট করো। ঠিক আছে, আর যদি কারোর যদি মনে করো যারা অলরেডি এনরোল স্টুডেন্ট ওদের জন্য আমরা বুকলেট প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর বাকি যারা তোমরা ইউটিউবে দেখছো তোমাদের যদি বুকলেটটা দরকার হয় তোমরা কাইন্ডলি এই নাম্বারে ফোন করে ক্রাইটেরিয়াটা জেনে নেবে। ঠিক আছে, তো এভাবে স্টাডি করলে পরে এক্সামে সিলেকশন হওয়াটা খুব টাফ না। ঠিক আছে, একদম ইজি। ঠিক আছে, বোঝা গেল? থ্যাংক ইউ।